বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ইংলিশ হেক্সা এসএসসি বইয়ের বেসিক গ্রামারের নিয়মিত ক্লাসের আজকের ক্লাস নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন। অর্থাৎ এই সেন্টেন্স প্যাটার্ন না জানলে আমরা সঠিক একটি বাক্য লিখতে পারবো না বা গঠন করতে পারবো না। তাহলে এই সেন্টেন্স প্যাটার্ন শিখলেই তবেই আমরা কার পর কে বসবে, কেন বসবে এই জিনিসটা আমরা জানতে পারবো। অর্থাৎ সেন্টেন্সের যে একটা কাঠামো, একটা ঘর যেমন বানাতে হয়, কার পর কি বসবে, কেন বসবে, কি বসবে, কিভাবে বসবে, সেই জিনিসগুলো যেমন দরকার হয়। যেমন উল্টাপাল্টা যদি দিয়ে দিই সেক্ষেত্রে যেমন ঘর হবে না। আমরা যেমন পিলার না দিয়ে যদি আগে ইট গেঁথে দিই সেক্ষেত্রে যেমন ঘর হবে না, সেম ভাবে এই সেন্টেন্স প্যাটার্ন না জেনে বা সাবজেক্ট আগে বসবে নাকি অবজেক্ট বসবে নাকি ভার্ব বসবে, কোনটা কোথায় বসবে সেটা যদি না জানি সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটি ভুল হবে। এই জন্য ইংলিশে বেসিকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন। এটা জানা থাকলে সেন্টেন্স যে কোনো ধরনের সেন্টেন্স গঠন করা যাবে ইজিলি। তাহলে আমরা একটু দেখি, ইংরেজিতে মূলত 5টি প্রধান বাক্য কাঠামো বা সেন্টেন্স প্যাটার্ন রয়েছে। এগুলো নির্ভর করে বাক্যের মূল ক্রিয়াটি কেমন তার উপর, অর্থাৎ ভার্বটি কেমন তার উপর নির্ভর করে। প্রথমটা একটু দেখি আমরা, সাবজেক্ট প্লাস ভার্ব অর্থাৎ এস প্লাস বি অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব। এটি সবচেয়ে সরল এবং সংক্ষিপ্ত কাঠামো। অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হয়ে যায়। তাহলে এখানে দেখি একটি ভার্ব, এখানে ভার্বটি অবশ্যই ইনট্রানজিটিভ হতে হবে, অর্থাৎ যার কর্ম প্রযোজ্য হয় না, অর্থাৎ যার অবজেক্ট থাকবে না। এটা হবে কি ইনট্রানজিটিভ, যার কি লাগে না, অবজেক্ট লাগে না। গঠনটি সাবজেক্ট প্লাস ভার্ব। ব্যবহার যখন কর্তা নিজে এই কাজটি সম্পন্ন করে এবং অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয় না। যেমন আমরা একটি এখানে দেখতে পাই, দ্য বার্ড ফ্লাইস, পাখিটি উড়ে, এখানে তার কারো সহযোগিতা দরকার নেই, এই জন্য এখানে অবজেক্টেরও দরকার নেই। শি স্মাইল, সে হাসলো, তাহলে এখানেও অবজেক্ট দরকার নেই। এ স্মাইল এটা কি ইনট্রানজিটিভ ভার্ব, এখানে ফ্লাইস ইনট্রানজিটিভ ভার্ব। এরপর দ্য বেবি ইজ স্লিপিং, এখানে শিশুটা ঘুমাচ্ছে, এখানে তার কারো সাহায্যের বা সহযোগিতার দরকার নেই, সে নিজে কাজটি করতে পারতেছে, এই জন্য এখানে এখানেও কি দরকার নেই, অবজেক্টের প্রয়োজন নেই। দ্য বাস স্টপ সাডেনলি, দ্য বাস স্টপ সাডেনলি, বাসটি হঠাৎই থেমে গেল, এখানে এই সাডেনলি অবজেক্ট না, এটা জাস্ট একটা অ্যাডভার্ব, এটা জোর প্রদান করতে বা অবস্থা প্রদান করতেই এখানে ইউজ হলো, বাসটি হঠাৎ থেমে গেল। এরপর বলা হচ্ছে আই উইল লিভ টুমরো, আমি কালকে যাব, তাহলে এখানেও কি নেই, অবজেক্ট নেই, এখানে টুমরো এটাও একটা অ্যাডভার্ব হিসেবে বসছে, এখানে অ্যাডভার্ব অফ টাইম হিসেবে বসছে। এরপরে দ্বিতীয় কাঠামোতে সে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এস প্লাস বি প্লাস ও, এস বিও, এটা সহজে মনে রাখতে পারে। তারপরে এই কাঠামোতে ভার্বটি অবশ্যই ট্রানজিটিভ হবে, অর্থাৎ তার একটা কি থাকবে, অবজেক্ট থাকবে। এর আগে অবজেক্ট ছিল না, ইন্ট্রানজিটিভ, এখন অবজেক্ট থাকবে, এটা ট্রানজিটিভ, যার একটি কর্ম প্রয়োজন হয়। এই অবজেক্ট সরাসরি ক্রিয়াটির ফল ভোগ করে, অর্থাৎ যেখানে অবজেক্টটা বসবে সেটা ক্রিয়ার ফল ভোগ করবে। এটার গঠনটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বা এটা ডিরেক্ট অবজেক্ট হবে। ব্যবহার যখন কর্তা একটি কাজ করে এবং সেই কাজের ফল সরাসরি কোনো ব্যক্তি বা বস্তুর উপর পড়ে। যেমন উই প্লে ফুটবল, আমরা কি খেলি, ফুটবল খেলি, তাহলে প্লেটা হচ্ছে কি একটা ট্রানজিটিভ ভার্ব। এরপরে এই প্লেটা কিসের উপর, এটা ফুটবল, কি খেলে, ফুটবল খেলে, অর্থাৎ এই ফুটবলটাকে কি হচ্ছে, কি করা হচ্ছে, খেলা হচ্ছে, এটা একটি অবজেক্ট। এরপর হচ্ছে হি ইজ রিডিং এ বুক, তাহলে রিড এর কাজটা, যে কাজটা করতেছে সে কি কাজ করতেছে, বইটাকে পড়তেছে, কাকে পড়তেছে, এখানে বইটাকে পড়তেছে, তাহলে হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। তারপর দ্য শেফ প্রিপেয়ার্ড দ্য ডিনার, তাহলে শেফ রাতের খাবার তৈরি করলেন, দ্য শেফ প্রিপেয়ার্ড দ্য ডিনার, তাহলে সে কি করলেন, রাতের খাবার তৈরি করলেন। তারপর হচ্ছে আই বট এ নিউ ফোন,
আমি একটি নতুন ফোন কিনলাম। আই বট, আমি কিনলাম, কি কিনলাম? এ নিউ ফোন। তাহলে এখানে কি কিসের দরকার হচ্ছে? একটা অবজেক্টের দরকার হচ্ছে। এই জন্য এটার কি নিয়মটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এরপর আসি আমরা 3 নম্বরে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ এখানে দুইটা অবজেক্ট থাকবে, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে প্রথমে দিকে এই কাঠামোতে ভার্বটিকে অবশ্যই ট্রানজিটিভ বা দ্বিকর্মক হতে হবে, যা দুটি অবজেক্ট নিতে পারে। একটি ইনডিরেক্ট অবজেক্ট বা আইইউ এবং আরেকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা ডিইউ। আর এখানে ইনডিরেক্ট মানে হচ্ছে ব্যক্তি আর ডিরেক্ট মানে হচ্ছে বস্তু। এই যেখানে বলা আছে, যেমন গঠনের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্টটা কি? ব্যক্তি, আর ইনডিরেক্ট বস্তু। খেয়াল রাখতে হবে ইনডিরেক্ট অবজেক্ট মানে কি আর ডিরেক্ট অবজেক্ট কি হয়, এই জিনিসটা খুবই খেয়াল রাখতে হবে। ডিরেক্ট অবজেক্ট কি? বস্তু, আর ইনডিরেক্ট অবজেক্ট ব্যক্তি। ব্যবহার: যখন কোনো কাজ করার মাধ্যমে একজন ব্যক্তি একটি বস্তু বা ধারণা লাভ করে। তাহলে যেমন একটু দেখি আমরা, she gave me a present, সে আমাকে একটি উপহার দিল। she gave me a present। তাহলে এখানে she gave আমাকে দিল, সরি she gave সে দিল, me আমাকে। তাহলে আমি এখানে কি? ইনডিরেক্ট অবজেক্ট, a present কি দিল? একটা প্রেজেন্ট দিল বা উপহার দিল, এটা একটা ডিরেক্ট অবজেক্ট। এরপর দেখি she told us a story, সে আমাদেরকে কি বললো? একটি গল্প বললো। she told, he told সে বলল, us আমাদেরকে, কাদেরকে বললো? আমাদেরকে। তাহলে একটা কি? ইনডিরেক্ট অবজেক্ট, a story। এটা কি? গল্প বললো, কি বললো? গল্প বললো। তাহলে এটা একটা কি? ডিরেক্ট অবজেক্ট। হি টোল্ড আস এ স্টোরি। তাহলে হি সাবজেক্ট, টোল্ড ভার্ব, আর আস হচ্ছে কি? ইনডিরেক্ট অবজেক্ট, আর স্টোরি ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা পেলাম তিনটা নিয়ম। এরপরে আসি আমরা, দ্য ম্যানেজার অফার্ড হিম এ রাইজ, ম্যানেজার তাকে বেতন বৃদ্ধির প্রস্তাব দিলেন। তাহলে দ্য ম্যানেজার অফার্ড হিম, তাহলে ইনডিরেক্ট অবজেক্ট, এরপর রাইজ। রাইজ এটা ডিরেক্ট অবজেক্ট। আই সেন্ড হার অ্যান ইমেইল, আই সেন্ড হার আমি তাকে পাঠালাম একটি ইমেইল। তাহলে হার এটা কি? ইনডিরেক্ট অবজেক্ট, আর অ্যান ইমেইল ডিরেক্ট অবজেক্ট। এরপরে যেমন নোট, কখনো কখনো কোনো এস প্লাস বা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিউ প্রিপোজিশন প্লাস আইউ আকারেও লেখা যায়। অর্থাৎ মাঝখানে যদি দুইটা অবজেক্টের মাঝখানে যদি প্রিপোজিশন আছে, সেক্ষেত্রে আইউটা পরে যাবে, ডিউটা সামনে আসবে। অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট সামনে থাকবে, এই আর ইনডিরেক্ট অবজেক্ট পরে থাকবে। যেমন এখানে শি গেভ এ প্রেজেন্ট, শি গেভ এ, সে একটি কি দিয়েছে? প্রেজেন্ট দিয়েছে, উপহার দিয়েছে। টু মি আমাকে, টু মি আমাকে। যদি কি আসে, এই যে টু, এটা প্রিপোজিশন, প্রিপোজিশন যদি আসে তাহলে ইনডিরেক্ট অবজেক্ট লাস্টে যাবে, আর ডিরেক্ট অবজেক্ট এর আগে আসবে, টুর আগে আসবে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আর অন্যথায় এই সরলভাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্টই থাকবে। তাহলে সেন্টেন্স গঠনের আরেকটা 4 নম্বর নিয়ম হচ্ছে কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। তাহলে সেন্টেন্স আরো গঠন হতে পারে, সেটা হচ্ছে কি? সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। এই কাঠামোতে ভার্বটি একটি লিঙ্কিং ভার্ব, যেমন বি, ফিল, বি ভার্ব এবং ড্যামেজ আর ওয়াজ যেগুলো থাকতে পারে। তারপর ফিল, সিম, বিকাম, লুক, সাউন্ড, টেস্ট, স্মেল, অ্যাপিয়ার ইত্যাদি হতে হবে। কমপ্লিমেন্ট সাবজেক্টকে বর্ণনা করে বা তার পরিচিতি। অর্থাৎ এটা বলতে পারি আমরা সাবজেক্টের অন্য একটা পরিচয় হচ্ছে কমপ্লিমেন্ট। যেমন শি ইজ এ ডক্টর, যেমন শি এর আরেকটা পরিচয় কি? ডক্টর। এটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট। যেমন আমরা গঠন দেখি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস সাবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। ব্যবহার: যখন সাবজেক্টের অবস্থা, গুণ বা পরিচয় বর্ণনা করা হয়। কমপ্লিমেন্ট সাধারণত নাউন, প্রোনাউন বা অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে কমপ্লিমেন্ট কি হতে পারে? নাউন, প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ। যেমন শি ইজ এ ডক্টর, এই যে শি ইজ এ ডক্টর, শি এর আরেকটা পরিচয় কি? এ ডক্টর, যে কমপ্লিমেন্ট নাউন। তারপর হচ্ছে দ্য ফুড টেস্ট ডেলিশিয়াস, আর এখানে এখানে যে ডক্টরটা কি ছিল? কমপ্লিমেন্ট নাউন হিসেবে বসছে। এরপর ডেলিশিয়াস দিলে, এখানে ডেলিশিয়াসটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, কমপ্লিমেন্টটা হিসেবে বসছে অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে দ্য ফুড ইজ ডেলিশিয়াস, তাহলে দ্য ফুড এর আরেকটা পরিচয় হচ্ছে কি? সেটা ডেলিশিয়াস। এরপর এসে আমরা হি বিকেম টায়ার্ড, হি বিকেম টায়ার্ড, সে ক্লান্ত হয়ে গেল। কমপ্লিমেন্ট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসছে এটা, বিকাম টায়ার্ড, সে কি হয়ে গেল? ক্লান্ত হয়ে গেল। এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কমপ্লিমেন্ট বসছে। এরপর দেখি আমরা দিস হাউস সিমস ওল্ড, দিস হাউস সিমস ওল্ড, দিস হাউস সিমস ওল্ড। এখানে এই কি বলে লিঙ্কিং ভার্ব, সিমস লিঙ্কিং ভার্বের পরেই কি বসছে? কমপ্লিমেন্ট বসছে। এরপরে দে আর হ্যাপি, দে আর হ্যাপি। তাহলে দে সাবজেক্ট, আর হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর হ্যাপি কমপ্লিমেন্ট। কি এটা? কি কমপ্লিমেন্ট? এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে এখানে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি এরপরে 4 নম্বর নিয়মটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট হিসেবে
সেন্টেন্স গঠন হতে পারে। এরপরে আরো এক রকমের সেন্টেন্স আসতে পারে, সেটা হচ্ছে কি বা গঠন হতে পারে, আমরা গঠন করতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। অর্থাৎ এর আগেরটাতে অবজেক্টটা ছিল না, জাস্ট কমপ্লিমেন্ট ছিল, এখন অবজেক্টও থাকবে কমপ্লিমেন্টও থাকবে। এই কাঠামোতে ভার্বটি অবজেক্টের অবস্থা বর্ণনা করে। তাহলে কি করবে, এখানে আমরা ভার্বটি অবজেক্টের অবস্থা বর্ণনা করবে, কমপ্লিমেন্ট এখানে অবজেক্টের ব্যাখ্যা বা বর্ণনা করে, তাই এটিকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট। ব্যবহার, যখন কর্তা কোনো কাজ করে এবং সেই কাজের ফলে অবজেক্ট এর অবস্থা বা পরিচয় পরিবর্তিত বা নির্ধারিত হয়। তাহলে কি বলা হলো, যখন কর্তা কোনো কাজ করে এবং সেই কাজের ফলে অবজেক্ট এর অবস্থা বা পরিচয় পরিবর্তিত হয় বা নির্ধারিত হয়। যেমন আমরা একটু দেখি, উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করলাম কি হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে। তাহলে এখানে এই যে অবজেক্ট, এখানে হিম ওসি মানে অবজেক্ট কমপ্লিমেন্ট প্রেসিডেন্ট। তাহলে এখানে এই উই সাবজেক্ট, ইলেক্টেড ভার্ব, আর হিম অবজেক্ট, আর প্রেসিডেন্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা তাকে কি হিসেবে নির্বাচিত করলাম, উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করলাম একজন কি হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে। এরপরে দে কল মি রাজু, তারা আমাকে ডাকে, আমাকে কি হিসেবে ডাকে, রাজু হিসেবে। অর্থাৎ এখানে কাকে বর্ণনা করতেছে, অবজেক্টকে ব্যাখ্যা করতেছে। অর্থাৎ আমি কে, যেমন দে কল মি, আমাকে ডাকে, কি ডাকে, রাজু। তাহলে তারা আমাকে কি ডাকে, রাজু ডাকে, অর্থাৎ অবজেক্টকে কি করলাম, বর্ণনা করলাম। এরপর আসি আমরা, দ্য কোল্ড মেড বাই হ্যান্ডস নাম, ঠান্ডার কারণে আমার হাত অসাড় হয়ে গেল, অর্থাৎ একেবারে এই অবশ হয়ে গেল। তাহলে দ্য কুল মেড মাই হ্যান্ডস, তাহলে আমার হাতকে কি হলো, হ্যান্ডস নাম, অর্থাৎ এই আষাঢ় করে ফেললো। যেমন এই যে মাই হ্যান্ড হচ্ছে কি অবজেক্ট, আর নাম হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এরপর এসে আমরা, হি পেইন্টেড দ্য ওয়াল ব্লু, হি পেইন্টেড দ্য ওয়াল ব্লু, সে দেয়ালটি নীল রং করলো। সে পেইন্টেড ভার্ব, রং রং করলো, দ্য ওয়াল দেয়ালটি। তাহলে দেয়ালটি কিরকম ছিল, ব্লু ছিল। তাহলে এখানে দ্য ওয়ালটা অবজেক্ট আর ব্লুটা কি কমপ্লিমেন্ট। তাহলে আমরা পেয়ে গেলাম পাঁচটা কাঠামো। এই পাঁচটা কাঠামোটাই তুমি অহরহ সেন্টেন্স দেখতে পাবে। অর্থাৎ আমরা যে ইংলিশটা পড়ি, ইংলিশ সাহিত্য বলি, ইংলিশ পেপার বলি, পত্রিকা বলি, যা কিছু বলি না কেন, সবকিছুই এই পাঁচটা সেন্টেন্সের আদলেই মূলত গঠিত হয়। হয় প্রথমটা হবে, নয় দ্বিতীয়টা, নয় তৃতীয়টা, নয় চতুর্থটা। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব হতে পারে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হতে পারে, তারপর সাবজেক্ট ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট হতে পারে, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট হতে পারে, অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট হতে পারে। এরপর আরো কিছু অ্যাড থাকতে পারে, যেমন এই যে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ অ্যাডভার্বিয়ালস। উপরের পাঁচটি মূল কাঠামোর সাথে বাক্যে প্রায়শই অ্যাডভার্বিয়ালস যুক্ত হয়। এগুলি সাধারণত সময়, স্থান বা পদ্ধতি বোঝায় এবং এদেরকে বাক্য থেকে বাদ দিলেও মূল বাক্য কাঠামোর ক্ষতি হয় না। তাহলে অ্যাডজেক্টিভের কাজটাই মূলত সে অতিরিক্ত কিছু বা সৌন্দর্য প্রদর্শন করা বা জোর প্রদান করে যে কোনো বাক্যে এসে। শুধু তাকে যদি আমরা বাদ দিয়েও দিই, সেক্ষেত্রে সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না। জাস্ট এটা আনা হচ্ছে একটা সময় নিজস্ব কোনো একটা কাজ কখন হলো বা কিভাবে হলো, কেন হলো, এই জিনিসটা জাস্ট এমফাসাইজ করার জন্য বা এই সময় বা গুরুত্ব দেওয়ার জন্য এই জিনিসটা আনা হয়। যেমন অ্যাডভার্বিয়ালস উদাহরণ, কুইকলি, ইন দ্য মর্নিং, এট হোম, ইয়েস্টারডে, ফর অ্যান আওয়ার, ইত্যাদি জিনিসগুলো ইউজ হয়। যেমন সে আসলো, কিভাবে আসলো, কুইকলি আসলো। যেমন সে আসলো, কখন আসলো, ইন দ্য মর্নিং। এরপর বললাম যে সে আসলো, কোথায় আসলো, এট হোম, বাড়িতে আসলো। সে সে আসলো, কখন আসলো, ইয়েস্টারডে, গতকাল আসলো। তারপর ফর অ্যান আওয়ার, কতক্ষণ ধরে আসলো, ফর অ্যান আওয়ার, এই এক ঘন্টা ধরে আসলো বা এক ঘন্টার জন্য আসলো। তারপর অ্যাডভার্বিয়ালস সাথে কিছু উদাহরণ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্বিয়ালস। যেমন দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই, সে দ্য বার্ড ফ্লাইস, এখানে এতটুকু বললে কিন্তু সেন্টেন্স হয়ে যাচ্ছে। দ্য বার্ড, এটা একটা সাবজেক্ট ফ্লাইস, এটা ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এতটুকু আমরা প্রথমেই বলছিলাম, এটা এতটুকুতে কি হয়ে যায়, যে নিজের কাজ করতে পারে, সেখানে ইনট্রানজিটিভ ভার্ব বসে এবং তার অবজেক্টের প্রয়োজন হয় না। তাহলে এখানে দ্য বার্ড ফ্লাইস লিখলাম আমরা। এরপর এখানে যা ইন দ্য স্কাই, তাহলে দ্য বার্ডস ফ্লাই, পাখি উড়ে, কোথায় উড়ে, ইন দ্য স্কাই, আকাশে উড়ে। জাস্ট এটা অতিরিক্ত আনলাম, এটা যদি বাদও দিয়ে দিই, এখানে সেন্টেন্সের কোনো ক্ষতি হয় না, অর্থাৎ সেন্টেন্সটা ভুল হবে না। এরপর আসি আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্বিয়ালস। I bought a new phone yesterday. I subject bought verb a new phone object. কখন কিনলাম, yesterday, গতকাল কিনেছিলাম। তাহলে yesterday কি বসলো, এখানে অ্যাডভার্ব হিসেবে বসলো। এরপরে অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, yesterday I bought a new phone, জাস্ট এটাকে উল্টালাম। অর্থাৎ এটা শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে। yesterday গতকাল, I bought a new phone, আমি একটি নতুন ফোন কিনলাম।
ব্যাস এতটুকুই। তাহলে এই 5টা সেন্টেন্স কাঠামো জানলে তুমি যে কোনো ধরনের সেন্টেন্স গঠন করতে পারবে ইনশাল্লাহ। এবং এই বেসিক গ্রামারের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। তো সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ এরপরে সেন্টেন্সের বিস্তারিত নিয়ে জানবো। সেই পর্যন্ত ভালো থাকো, এবং যারা বই থেকে কোনো সংগ্রহ করুনি আমাদের ইংলিশ লিখে পড়েছি দ্রুত সংগ্রহ করে নাও। এটা একটা মাইন্ড ব্লোয়িং বই। এটা তুমি যদি পড়ো ইনশাল্লাহ আশা করব ভবিষ্যতে ইংলিশ নিয়ে কোনো চিন্তা হবে না, বা ইংলিশ নিয়ে কখনো কোনো চিন্তা করতে হবে না, বা তোমার ইংলিশের কোনো এক্সাম নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এবং কথা বলা থেকে শুরু করে লেখা থেকে শুরু করে সবকিছু তুমি ইজিলি পারবে, কারণ এটা একটা ডিকশনারি হিসেবে ইউজ হবে, এবং একটা গ্রামারের প্রতিটা রুলস সুন্দরভাবে বোঝানো হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।